আলোচনায় আমরা দেখব যে ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান সত্ত্বেও ইরানের উপর্যুপরি আক্রমণের যে গতি সেটা কিন্তু বেড়ে গেছে। এখানে আমরা দেখি যুদ্ধের প্রথম দিক অর্থাৎ শনিবারের যে বিশ্লেষণ সেটা যদি আমরা দেখি যে শনিবারের যুদ্ধটা এভাবে শুরু করা হয়েছিল যে শনিবারে একটা তৎক্ষণাৎ আক্রমণ করা হবে, অধিকাংশ কমান্ডারদের ইরানি কমান্ডারদের মেরে ফেলা হবে এবং পাশাপাশি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে যেন হচ্ছে ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হয় রবিবারে, এবং সোমবারে যখন শেয়ার বাজার খুলবে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলো, তখন শেয়ার বাজারের উত্থান থাকবে। অর্থাৎ আমেরিকার কন্ট্রোল এবং ইসরায়েলের কন্ট্রোলে সব কিছু এসে গেছে সেটা যেন প্রমাণিত হয়, এরকম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসলে এই আক্রমণটা পরিচালিত হয়েছিল। ফলশ্রুতিতে দেখা যায় যে প্রথম কিন্তু ঘোষণা হচ্ছিল, ট্রাম্প বলেছেন যে আক্রমণটা 4 দিন থেকে 4 সপ্তাহ হতে পারে, 4 দিনের মতো হতে পারে, 3-4 দিনের মতো। কিন্তু কয়েকদিন দিন যাওয়ার পর অর্থাৎ সোমবার বা রবিবার দিকে এসে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলা শুরু করছেন যে এটা 4 সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। অন্যদিকে নেতানিয়াহু বলছেন যে না, এটা 1 বছরেরও কম সময়ের মধ্যে শেষ হবে, অর্থাৎ 1 বছরের বেশি দীর্ঘায়িত হবে না। আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে কাতার এবং অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে কাতার, তারা এখন এই আক্রমণের তীব্রতায় তাদের যে অর্থনৈতিক ক্ষতি সেটা যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তারা এখন হচ্ছে চীনকে তারা এখন যুক্তরাষ্ট্রকে আহ্বান করছে যেন হচ্ছে যথাশীঘ্র সম্ভব এই আক্রমণ প্রক্রিয়াটা বন্ধ করে। এবং এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, চীনও কিন্তু এটা ইরানকে রিকোয়েস্ট করেছে যে হরমুজ প্রণালী যেন খুলে দেওয়া হয়। ইতিমধ্যে এটা বলা হচ্ছে যে প্রায় 100টা প্রায় 100রও বেশি পণ্য এবং খাদ্যজাতীয় দ্রব্যের যে জাহাজ তা আটকা পড়েছে, হরমুজ প্রণালী পার হতে পারছে না। এবং ইরানের যে আক্রমণ, উপর্যুপরি আক্রমণ, সেই আক্রমণের কারণে দেখা যাচ্ছে যে সেখানে কোনো জাহাজ পার হতে পারছে না। তাহলে প্রশ্ন আসে যে আসলে ইরান কি এত বড় আক্রমণ করলো বা কিভাবে আসলে এতটুকু সফল হয়ে গেল যে এই ধরনের ধাক্কা যেটা খেলো। আসলে মোসাদ আমেরিকাকে দুটো ভুল পথে পরিচালিত করেছে। প্রথমে তারা, আমরা দেখলাম যে এই বছরের শুরুর দিকে তারা হচ্ছে ইরানের বামপন্থীদের পথে নামিয়ে দিল এবং হচ্ছে ইরানের বিপ্লবী গার্সের বিরুদ্ধে সেই আন্দোলনকারীরা পথে নামলো এবং বিশাল বড় হাঙ্গামার মাধ্যমে দেখাতে চাইলো যে ইরানের অধিকাংশই মানুষ এই ইমাম খোমেনির যে আন্দোলন, সেই ইসলামিক রেভলিউশন তার বিপরীতে অবস্থান করছেন। সেখানে একটা ভ্যালিড রিজন আছে, যে রিজনের কারণে, যে কারণের মানুষ হচ্ছে আমেরিকা আক্রমণ করার পর তাদের সাথে যোগ দেবে। কিন্তু দেখা গেল যখন সরকার পক্ষের আন্দোলনকারীরা পথে নামলো বা রাজপথে নামলো, তখন কিন্তু অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল। এর পরবর্তী সময় আমরা দেখি যে যখন ইরানে 8 দিন, প্রথম 12 দিনের আক্রমণ করা হলো প্রথমবারের মতো, তখন এরকম বলা হয় যে ইরান থেকে যদি আক্রমণ করা হয় তাহলে অভ্যন্তরীণ যে মোসাদের এবং শক্তি রয়েছে এবং পাশাপাশি বামপন্থী শক্তি আছে, তারা একটা আন্দোলন পরিস্থিতি তৈরি করবে এবং এই রিজিমকে ফল করতে বাধ্য হবে। কিন্তু দেখা গেল কি 12 দিন পর নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের কাছে গিয়ে অনুরোধ করতে বাধ্য হয়েছে যেন যুদ্ধটা শেষ করো। এরপরে আমরা দেখি যে এবার যখন যুদ্ধ শুরু হলো, তখন প্রথম দিকটার পরিস্থিতি যেটা বললাম যে তারা মার্কিন প্রেসিডেন্ট বললেন 4 দিন, কিন্তু এখন তিনি বলছেন 4 সপ্তাহের বেশি। নেতানিয়াহু বলছে এটা 1 বছরও কম সময় লাগতে পারে। তাহলে এই যে একটা পরিস্থিতি, তাহলে সেটা আমরা কিভাবে বিশ্লেষণ করব? আমরা দেখি যে ইসরায়েলে যেই পরিমাণ আক্রমণ হয়েছে, এটা পরিসংখ্যান বলছে যে 1584 বারের মতো হচ্ছে অ্যালার্ম বেজেছে ইসরায়েলের, সাইরেন বেজেছে ইরানি আক্রমণের বিপরীতে। এখন এখানে দুটো বিষয় দাঁড়িয়েছে, একদিক থেকে হচ্ছে ইরান আক্রমণ করছে, অন্য দিক থেকে বর্তমানে হিজবুল্লাহরা এই আক্রমণে অংশগ্রহণ করেছে এবং পরিস্থিতি এরকম শোনা যাচ্ছে যে হিজবুল্লাহ হয়তো বর্ডার ক্রস করে একটা সামরিক অভিযান টাইপের পরিচালনা করতে পারে। এই আশঙ্কায় লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ভঙ্গিম করেছে ইসরায়েল। এবং এই হিজবুল্লাহর কিন্তু একটা সুযোগের অপেক্ষা ছিল যে তাদের যে নেতৃস্থানীয় পর্যায়ে যারা লিডার ছিল, তাদের যে হত্যার যে প্রতিশোধ, তারাও সেটা কিন্তু গ্রহণের একটা ব্যবস্থা নিয়েছিল। এখন এই যে একটু আগে যেটা বললাম যে প্রথম
আন্দোলনের মাধ্যমে, দ্বিতীয়বার 12 দিনের হচ্ছে আক্রমণের মাধ্যমে, তৃতীয়বার আমেরিকাকে যে এইভাবে ভুল পথে পরিচালনা করলো যে মোসাদ, যে 4 দিনের মধ্যে জিনিসের সমাধান হবে, কিন্তু বাস্তবে সেটা কি দেখা গেল না। এখন বাধ্য হয়ে এখন ইরানের স্থল অভিযানের কথা ভাবছে আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েল এখন প্রশ্ন হচ্ছে, যদি স্থল অভিযান করার কথা তারা ভেবে থাকেন, তাহলে তারা ইরানের মতো একটা দুর্গম ভূ রাজনৈতিক শক্তির অধিকারী যারা, তাদেরকে কিভাবে তাদের দেশে আগ্রাসন করবেন। প্রথম দুটো পন্থা ছিল, সেটা হচ্ছে যে ইরাকের কুর্দিস্তানের ব্যাপারে বলা হচ্ছে যে তুরস্কের যে কুর্দি পিকেকে, তাদের মূল কেন্দ্র হচ্ছে ইরাকের কিরবিল প্রদেশ কুর্দিস্তান। আবার হচ্ছে যে ইরানে যে কুর্দি বিরোধী, তাদের যে মূল তীর্থস্থান তাও হচ্ছে ইরাকের কুর্দিস্তান। আবার হচ্ছে সিরিয়ার যারা কুর্দি বিদ্রোহী পিকেকে বা যারা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স নামে পরিচিত, নিষ্ঠুরতার সাথে জড়িত, তারাও কিন্তু তাদেরও ইরাকের কেন্দ্রস্থলের এই কুর্দিস্তানের কেন্দ্রস্থলে হচ্ছে তাদের মূল কেন্দ্র। এখন ইরাকের পাশ থেকে হচ্ছে স্থল অভিযান পরিচালনা করার কথা, কিন্তু যেটা হয়েছে, আমরা যেটা শুনতে পারলাম গতকাল, ইরাকের যে শিয়াপন্থী রয়েছেন, ইরাকের শিয়াপন্থী কর্তৃক ইরাকের যে কুর্দিস্তানের যে জারিদানি বা তাদের যে মতাদর্শের যারা ইরানে প্রবেশ করে আক্রমণ করার কথা, তাদের উপর কিন্তু আক্রমণ করা হয়েছে। তাহলে এখন যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ইসরায়েল যদি আক্রমণটাকে আরও ব্যাপক থেকে ব্যাপকতর করে, তাহলে বিষয়টা এমন দেখা যেতে পারে যে হয়তো, যেটা নেতানিয়াহু একটু আশঙ্কায় রয়েছেন, যে হিজবুল্লাহ ইসরায়েলে প্রবেশ করতে পারে। আবার তারা, যদিও হিজবুল্লাহ ইসরায়েলে প্রবেশ করতে পারে, তারা এটা আশা দিচ্ছেন যে তারাও ইরানে একটা স্থল অভিযান পরিচালনা করতে পারেন। তবে এর মধ্যে আমরা দেখছি যে ইরানকে হচ্ছে টেনে আনার, ইরানকে যুদ্ধে আমরা দেখছি সৌদি আরবকে টেনে আনার এক ধরনের অপচেষ্টা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আরামকো যে তেলের উত্তোলন কেন্দ্র, সেখানে আক্রমণের মাধ্যমে যে প্রচার করা হয়েছে যে আসলে ইরান আক্রমণ করেছে, কিন্তু আমেরিকার যে একজন সাংবাদিক পরবর্তীতে সেটা আবিষ্কার করলেন যে না, আসলে বিষয়টা তা না, এখানে আক্রমণের সাথে মোসাদের গোয়েন্দা সংস্থার অনেকে জড়িত। এখন দেখা যাচ্ছে যে কাতারে এবং সৌদিতে মোসাদের গোয়েন্দা সংস্থার যারা ট্রুপস রয়েছে, তাদেরকে হচ্ছে এক ধরনের ট্রেসিংয়ের পদ্ধতিতে, অর্থাৎ তাদেরকে ধরার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এবং ইরানও ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে আর সৌদির আরামকো তেল কোম্পানিতে তারা আসলে আক্রমণ করেনি। তো এখন যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, আর একটা ভয়াবহ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা বাহরাইনে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছে। সেখানে যারা শিয়াপন্থী রয়েছেন, তারা বর্তমানে সুন্নি শাসককে হচ্ছে তারা মানছেন না। তো এখন যদি তারা সুন্নি শাসককে না মেনে থাকেন, এবং গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর যে আরব রাষ্ট্রগুলো, তারা তাদের সেনাবাহিনী পাঠানোর যে আলাপ আলোচনা, সেটা নৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে যে সৌদি আরব থেকে বাহরাইনে যাওয়ার যে দীর্ঘ সেতুটি রয়েছে, এবং সেই সেতুটি আক্রমণের শিকার হয়েছে, যেন হচ্ছে সেখানে হচ্ছে সৌদি থেকে কোনো সেনাবাহিনী না গিয়ে বাহরাইনে হেল্প করতে না পারে, সে বিষয়টা বলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইরান এই যুদ্ধটাকে সমস্ত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে, এবং ইরান এটা বোঝাতে চেয়েছে, যদি ইরান মধ্যপ্রাচ্যে টিকে না থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের কোনো দেশই শান্তিতে থাকবে না। আমরা যদি এখন প্রশ্ন করি যে আসলে এইরকম একটা যুদ্ধ আসলে আমেরিকা কতদিন বয়ে বেড়ানো সম্ভব, আমরা দেখি যে যেটা পরিসংখ্যানে দেখা গেছে যে আমেরিকার প্রথম দিন ব্যয়, অর্থাৎ প্রথম যে একদিনের যে যুদ্ধ ব্যয়, সেটা হচ্ছে 779 মিলিয়ন, এবং নৌযান বিমান যে প্রতিস্থাপন, বিমান বাহিনীর যে প্রতিস্থাপন, সেটার ব্যয় হচ্ছে 630 মিলিয়ন, এবং আজকে থেকে শুরু করে প্রতিদিনকার ব্যয় আমেরিকার হচ্ছে $30 মিলিয়ন। তাহলে সামরিক বিশেষজ্ঞর মতে এই যুদ্ধটি পরিচালনা করতে 40 থেকে 90 মিলিয়ন ডলার হবে, যদি এটি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়। কারণ যে প্যাট্রিয়ট মিসাইল যে মিসাইল ইন্টারসেপ্টর, তার একটি খরচ রয়েছে, B2 বোমের একটা খরচ রয়েছে, পাশাপাশি
F-16, F-25, F-13, F-20 এবং সুইসাইড ড্রোন যেগুলো আমেরিকা তার এবং জ্যামিং সিস্টেম যেগুলো সে ব্যবহার করছে তারও একটা পরিচালন ব্যয় রয়েছে। অন্যদিকে ইরানের কিন্তু আমরা যে প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে আমরা দেখি যে তার মিসাইল সিস্টেম, তার স্বল্প পাল্লার ড্রোন সিস্টেম এবং বর্তমানে তার শাহেদ ড্রোনের পাশাপাশি এখন যুক্ত হয়েছে তার প্রক্সি বাহিনী। এখন যদি আমেরিকা বা ইসরায়েল তারা চায় যে ইরানের স্থল অভিযান চালবে, কিন্তু তারা কিন্তু সরাসরি এই স্থল অভিযান পরিচালনা করতে সক্ষম হচ্ছে না। আবার অন্যদিকে তারা যে ঘোষণা দিয়েছে যে তারা বন্ধু রাষ্ট্রের সহায়তা চায়, প্রথম দিকে ব্রিটেন যদিও একমত হয়েছিল, কিন্তু ব্রিটেন এখন পরবর্তীতে সুর পরিবর্তন করেছে। আমরা দেখতে পাচ্ছি ব্রিটেন বলছে তাদের সামরিক ঘাঁটিগুলো আমেরিকা চাইলে ব্যবহার করতে পারে প্রতিরক্ষার জন্য। অন্যদিকে যে ফ্রান্সের যে রণতরী, বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরী কিন্তু এখনও বাল্টিক সাগরে রয়েছে, সেটা কিন্তু হচ্ছে আমেরিকার সহায়তা, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যে আসেনি। তাহলে এখন কি হতে পারে? আমরা এখন দেখছি যে ইরান ধ্বংস হচ্ছে, প্রচুর পরিমাণে ইরানের উপর বোমা ফেলানো হচ্ছে, যেটা রাশিয়া বলেছে এই ধরনের বোমা ফেলা হলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, যেটা আমরা বলতে পারি যে গাজার মতো বোমা হামলা শুরু হয়েছে। অন্যদিকে ইরানও কম যাচ্ছে না, ইরান কিন্তু জেরুজালেম, হাইফা, নেভাতিম এইসব ঘাঁটিগুলো, এইসব শহরগুলোতে ব্যাপক পরিমাণে আক্রমণ করছে। তাহলে আক্রমণ এবং প্রতি আক্রমণ কিন্তু আসলেই জমে উঠেছে এবং ইরান বর্তমানে প্রতিজ্ঞাবদ্ধ যে ইরান এটা দেখে নেবে। এখন প্রশ্ন হতে পারে এই যে মধ্যপ্রাচ্যে যে ধরনের আক্রমণ বা প্রতি আক্রমণ হচ্ছে তার পরিণতি বা তার মানে এফেক্ট, অর্থনৈতিক যে এফেক্ট, সেটা হচ্ছে আমাদের মতো দেশগুলোতে কি হতে পারে। দেখুন, আমাদের মতো দেশগুলোতে হচ্ছে আমরা একটা জ্বালানি আমদানি নির্ভর দেশ, যেখান থেকে হচ্ছে আমরা এলএনজি আমদানি করি, আমাদের এলপিজি সিলিন্ডারও আমদানি করা হয় এবং পাশাপাশি হচ্ছে আমরা তেলও আমদানি করে থাকি। এখন যদিও এই ধরনের প্রভাবটা যদি দেখা যায় যে স্বল্পতম সময়ের জন্য হয়, তাহলে এই ধরনের একটা অর্থনৈতিক বিরূপ প্রতিক্রিয়া আমরা এড়িয়ে চলতে পারবো, কিন্তু যদি এটা দীর্ঘতম সময় হয় তাহলে আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম প্রতি ব্যারেল প্রতি $110 থেকে $120 পৌঁছে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের মতো দেশের জন্য যে আমদানি রপ্তানি ব্যয় বাড়বে, আর আমরা যে আমদানিকৃত যে খাদ্যপণ্যগুলো রয়েছে এবং আমাদের যে ম্যানুফ্যাকচারিং উৎপাদন শিল্পের জন্য কাঁচামাল আমদানি, তার খরচ বেড়ে যাবে এবং বিশ্ববাজারে আমাদের যে প্রতিযোগিতা সম্পন্ন রপ্তানি পণ্য তা কিন্তু তার যোগ্যতা হারাবে বিশ্ববাজারে রপ্তানি করার জন্য। তাহলে অন্যদিকে আবার আমাদের যে 58 লাখ প্রবাসী ভাইরা রয়েছে মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন দেশে, তাদের কাছ থেকে যে রেমিটেন্সের যে প্রবাহটা, সেই প্রবাহটা কিন্তু একটা বিশাল বড় ধাক্কা খাবে। আসলে ইরান এর মাধ্যমে 11টা দেশে আসলে যুদ্ধ ছড়িয়ে দেয়নি। ইরান প্রথমত হিট করেছে, আপনি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে পৃথিবীর জ্বালানি যে সাপ্লাই চেইন, এনার্জি সাপ্লাই চেইন, সেটা সে হিট করেছে। ফলশ্রুতি দেখা যাচ্ছে যে ইউরোপে 45 থেকে 50% পরিমাণ জ্বালানি খরচ বেড়ে গেছে। এই শীতে ইউরোপে এই জ্বালানি খরচ অত্যধিক ব্যয় বহন করার আর কোনো ক্ষমতা এখন হচ্ছে ইউরোপিয়ানদের নেই। তারা এখন ইউক্রেনের যুদ্ধের ব্যয়ভার বহন করতেই তারা হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে। আবার পাশাপাশি ইরান যেটা করেছে যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিনিয়োগের যোগ্য যে জায়গাগুলো, যেমন আমেরিকা, সৌদি আরব যেভাবে চিহ্নিত করেছিল, এবং আমরা জানি যে দুবাইয়ের মতো দেশ যাদেরকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করা হয়েছিল, মানি লন্ডারিং থেকে শুরু করে পৃথিবীর সমস্ত অপকর্ম আপনি করে যান, যে দেশ আপনাকে টাকা থাকলে সব কিছু বৈধ করে দেয়, সেই দেশকে কিন্তু আজকে অনিরাপদ করে দিয়েছে ইরান। তাহলে ইরান পৃথিবীর সাপ্লাই চেইনে আঘাত করেছে, ইরান পৃথিবীর জ্বালানি সম্পদের যে সাপ্লাই চেইন সেখানে আঘাত করেছে, ইরান পৃথিবীর টোটাল আমদানি রপ্তানির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেটা হরমুজ প্রণালী রয়েছে এবং বাবল মানদেব যেটা তাদের সমর্থিত হুতিরা নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ পৃথিবীর আমদানি রপ্তানি তেল বাণিজ্যের 30 থেকে 40% উপর সে একটি প্রভাব বিস্তার করেছে। তাই এখন ইউরোপিয়ানদের সহায়তা পাওয়ার ক্ষেত্র আমেরিকার গড়িমসি কথা শুনতে হচ্ছে। এবং এই যে এই যুদ্ধ আসলে এত সহজে থেমে যাওয়ার নয়, কারণ আমরা দেখেছি যে এর আগে যখন প্রথম 12 দিনের যুদ্ধ হয়েছিল, তখন ইরানকে প্রতি আক্রমণ করতে
কয়েকদিন সময় নিতে হয়েছিল, কিন্তু অথচ এইবার প্রথম আক্রমণে 48 জন কমান্ডার নিহত হয়ে যাওয়ার পরেও মাত্র আধা ঘন্টার মধ্যে একের পর এক আক্রমণ হয়েছে এবং আইআরজিসির কমান্ড ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। অঞ্চল ভিত্তিক আইআরজিসির কমান্ডাররাই হচ্ছে এখন আইআরজিসির লিডার এবং এই আইআরজিসিতে 1,90,000 সক্রিয় সদস্য রয়েছে, যাদের রিজার্ভ সহ 6 লাখ জনবল, স্থল নৌবাহিনীর সংখ্যাও তাদের রয়েছে। তাহলে এই অবস্থায় এইরকম একটা বাহিনীকে মোকাবেলা করা এত সহজ নয় এবং ইরানি সভ্যতা 5,000 বছরের পুরাতন সভ্যতা এবং তারা মাথা নোয়াতে জানে না। এমন হতে পারে ইরান হয়তো পরাজিত হতে পারে, কিন্তু ইরান আত্মসমর্পণ করার মন মানসিকতা নিয়ে ইরানের জন্ম হয়নি। তো এখন আমরা দেখতে পারি যে ইরান আসলে কতদিন টিকে থাকে, কারণ ইরানের জন্য টিকে থাকাটাই হচ্ছে জিতে যাওয়া। কারণ ইরানের একটি $10,000 একটি শাহেদ ড্রোনকে অথবা $50,000 $60,000 একটা শাহেদ ড্রোনকে ইন্টারসেপ্ট করতে আপনার $1 মিলিয়ন একটা হচ্ছে মিসাইল আপনাকে নিক্ষেপ করে ইন্টারসেপ্ট করতে হচ্ছে। তো এর ফলশ্রুতিতে আমরা বলতে পারি যে এই যুদ্ধ কতদিন টিকে থাকবে তা নির্ভর করছে ইরানিদের আত্মপ্রত্যয়ের উপর এবং চীন এবং রাশিয়া ইরানকে কতটুকু সাপোর্ট বা সমর্থন দেয় তার উপর, এবং ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি হিসেবে কতটুকু ক্ষতি তার নিজের জন্য সহ্য করতে পারবে এবং জনতার যে রাজপথ তাকে সামলাতে পারবে তার উপর নির্ভর করে এই যুদ্ধের গতি এবং প্রকৃতি নির্ভর।